চোরবাগান এমন একটা নেগেটিভ নাম, মানুষ নেগেটিভ আর পজিটিভটাই তো মনে রাখে, মাথায় চোরবাগান নামটা ঢুকে যাবে। আর এই টার্গেটটাই আমার ছিল, চ্যালেঞ্জটা, যে মানুষের মাথায় যাতে এই নামটা থেকে যায়। আমরা আজকে যাই পুজো করি, মানুষ অন্তত একবার দেখতে আসবে চোরবাগান কি করেছে। নমস্কার, আমি অর্পণ, আর আপনারা দেখছেন দ্য ক্যালকাটা ব্রিজ নিবেদিত পুজোর পাঁচফোড়ন। আজকে আমাদের সাথে আমরা পেয়ে গেছি কলকাতার দুর্গাপুজোর অন্যতম সফল সংগঠক চোরবাগানের জয়ন্তদাকে। জয়ন্তদা, পুজোর পাঁচফোড়নে তোমায় স্বাগত। নমস্কার। তো জয়ন্তদা, 2026-এর পুজো নিয়ে কি ভাবছো? 2026-এ পুজো করবো সেরকম, যেরকম চোরবাগান করে সাধারণত আমরা সেরকমই করব। এরকম কোনো কিছু নয়। মোটামুটি আমরা ঠিক করেছি যে জুনের 20-21 তারিখ নাগাদ খুদি পুজো করে মণ্ডপ শুরু হবে। আর্টিস্টটা এখনো পর্যন্ত আমরা মানে পরিস্থিতির ওপরে দেখছি। যদি সেরকম হয়, একজনের সাথে কথা মানে আমার হয়ে আছে, তাহলে তার করার কথা। যদি দেখি যে পুজোর পরিস্থিতি এখন যেরকম ভাবে চলছে, মানে এখনো পর্যন্ত আমরা গভর্নমেন্টের একটা এসওপির জন্য ওয়েট করছি, যে মানে সরকার কি বলতে চাইছে, মানে কিরকম ভাবে পুজোটা করাতে চাইছে। তো সেই রকম অবস্থায় আমরা পুজোটাকে করবো সেরকম ভাবে। তো সেইটা দেখে আমরা সেই ডিসিশনটা যাব। তবে হ্যাঁ, চোরবাগান যেরকম পুজো করে সেরকমই পুজো হবে। এবং সাবেকি ঠাকুর, মানে আমরা যেরকম করি, আমাদের মাতৃমূর্তি তো আমরা কখনোই করি না, কারণ এর আগেও সুব্রত যতবার ঠাকুর করেছে, কলকাতার সেরা প্রতিমা হয়েছে সেগুলোই। আমরা সেইভাবেই চিন্তা ভাবনা করেই এগোচ্ছি, সেইভাবেই আমরা এগোই। আচ্ছা জয়ন্তদা, গত বছর একটা কন্ট্রোভার্সি এলো, এবং তোমরা তিনটে পুরস্কার, যে তিনটে তোমরা পেয়েছিলে দুর্গাপুজোর অস্কার যাকে বলে, সেই তিনটে ফেরত দিলে। এই তিনটে ফেরত দেওয়ার পেছনে মানে হঠাৎ করে কেন মনে হলো যে এই তিনটে ফেরত পাঠাতে হবে? দেখো, আমি 7 বছর কম্পিটিশন, মানে আমি আমার টোটাল 12 বছর পুজো আমার একার ক্ষমতা হয়ে গেল। তার মধ্যে 2017 থেকে আমরা কম্পিটিশনের মধ্যে রয়েছি। কলকাতায় এমন কোনো পুরস্কার নেই যে পুরস্কার আমরা একাধিকবার পাইনি, এবং তার মধ্যে এশিয়ান পেন্টসও আছে। কিন্তু আমরা 3বার এশিয়ান পেন্টসের ট্রফি পেয়েছি। যেমন প্রথম বছর 17-এ আমাদের টিম শুরু, 17-এ আমরা পাইনি, কিন্তু কিছু একটা জায়গা পাওয়ার মতো ছিল যারা ছিল, কিন্তু কিছু টেকনিক্যালি আমাদের পরে সেগুলো আমরা বুঝেছিলাম মিস্টেক ছিল, আমরা পাইনি। ঠিক আছে, আমার আফসোস নেই। আমরা 18 সালে পাই, 19 সালে আমরা পাওয়ার মতো পুজো করতে পারিনি। আমরা পুজো প্রচুর ভালো হয়েছিল, কিন্তু পাওয়ার মতো নয়, আমরা নিজেরাই স্যাটিসফাই নয়, আমরা সেটা নিয়ে কিছু বলিনি। 20 সালে করোনার সময় কলকাতা শহরের কলকাতা শহরে কোথাও যখন কোনো পুজো হয়নি, কোথাও যখন কিছু হয়নি, তখন আমরা কলকাতা শহরে প্রথম মণ্ডপটা আগে শুরু করেছিলাম। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছিলেন যে পুজোটা তো করতে হবে তখনকার সময়, তার আগে আমাদের মণ্ডপ শেষ ছিল। এবং আমি মনে করি কলকাতা শহরে, আমি জানি কলকাতা শহরে কেউ ঠাকুর দেখাতে পারেনি, আমরা কিন্তু ঠাকুর দেখিয়েছিলাম। কেননা সরকার যা একটা রায় দিয়েছিল হাইকোর্ট, যে 20 ফুট দূর থেকে ঠাকুর দেখতে পারে। তো আমরা পুলিশের সাথে কথা বলে সেরকম একটা করি, এবং ঠাকুরও লোকে দেখেছিল। এবং আমি মনে করি যে একমাত্র আমরাই, যারা এখানে প্রায় 70-75 জনকে কাজ করিয়ে পাশে করোনার 102-এর 90টা 24টা ড্রাইভারকে রেখে তারপরেও এইভাবে পুজো করেছিলাম, এবং পাওয়ার মতো পুজো ছিল। কিন্তু সে বছর দুর্ভাগ্য, ভার্চুয়াল সিস্টেম ব্যাপার ছিল। এবং আমার মনে আছে ফাইনাল রাউন্ডে ভার্চুয়ালের সময় যখন আমাদের হয়, বিমলদা যখন দেয়, তখন ওই ভার্চুয়ালের সময় ওরা যখন আমাদের ওটা করেছিল, মানে একটা অনলাইটের ওপর মেরে দিয়েছিল, ওরভাবে জাজমেন্ট করা সম্ভব নয়। ঠিক আছে, পাইনি হয়নি 20 সালে, ঠিক আছে। 21 সালেও ঠিক সেম ঘটনা ঘটলো কলকাতায়, সেই করোনার ব্যাপার, সেই আবার ভার্চুয়াল জাজমেন্ট হলো না, ঠিক আছে। 22 সালে কলকাতায় আমরা যে পুজো করেছি, আমাদের শ্রেষ্ঠ না দিয়ে পারিনি, আমরা শ্রেষ্ঠ পুজো হয়েছি ওনাদের বিচারে, হয়তো নয় মনে হতে পারে। আবার 23 সালেও আবার দেবাশিস বারুই এক করেছিল, এবং সুব্রতর এক ঠাকুর, সেটাও আমরা শ্রেষ্ঠ প্রতিমা পেলে। 24 সালে আমি মনে করি আমার পুজো মণ্ডপ কি হয়েছে আমি বলবো না, কিন্তু ঠাকুর কলকাতা শহরে সুব্রত যে ঠাকুর এখানে সেরা ঠাকুর ছিল 2024-এ, কোথাও ছিল না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু কোনো কারণে আমি পাইনি, ভেতরে জাজমেন্টও দেয়নি। আমি 25 নিয়ে আমি কিছু বলবো না। 25-এ আমি এই জন্য বলবো না, 25-এ আমার মার প্রচন্ড শরীর খারাপ হয়, 1 বছর ধরে হয়, ওই সময়টা আমার খুব ছিল। 25টা নিয়ে আমার
কোনো কিছু বলার নেই। কিন্তু পাওয়ার মতো কিছু পুজো ছিল আমার ক্ষেত্রে, কিছু আমাদের মনে হয়েছে, আমাদের তারপরে চিন্তা ভাবনা, লোকে বলবে সেই এখন হয় না, পেয়ে যাওয়ার পর আবার যখন নাম পায় তখন যেরকম হয়, এখন যেরকম বর্তমান সরকারের ক্ষেত্রে হচ্ছে যে নিজে এটা বলছে, ঠিক সেরকম ব্যাপার হয়তো লোকে আমাকেও বলবে যে আপনি তখন কেন বলেননি, অনেকে বলেওছে আমাকে। মানে অনেকেই কমেন্ট না না, আমাকে করে বলেওছে, আমি যখন লাইভ করেছিলাম বলেছে। কিন্তু আমি আবার বলছি, আমি 2025-এ ডিজার্ভ করি না এশিয়ান পেন্টস কেন কোনো পুরস্কার পাওয়ার। আমাদের স্যাটিসফাই নই আমরা। কিন্তু আমার মনে হয়েছে কলকাতা শহরে 98টা পুরস্কার হয়, নাম দিয়েছে আমাদের, হ্যাঁ, যারা যারা আমাদের কাজগুলো করে নাম দিয়েছে, শুভজিৎই করে, শুভজিৎ নাম দিয়ে বলেছিল 98টা টোটাল কম্পিটিশন দাদা। আমরা হাতে গুনে দেখেছি টোটাল 21 কি 22 জন এসছে, বাকিরা কেউ আসেনি। কিন্তু এটা করে শর্ট লিস্টেড বেরিয়ে গেছে। এটা প্রতিযোগিতার কি মান? হয় তুমি যাও, তুমি দেখো, তারপর তুমি বাদ দাও, তুমি না দেখেই আগে থেকেই একটা লিস্ট বের করে দিচ্ছ। মিনিমাম ভিজিট টুকু হচ্ছে না। এবং ধরো যারা আসছে তারা প্রথম রাউন্ডে আসছে, এসে দেখছে, দেখার পরই আগে বলছে আপনার ভিআইপি পাস নেই, পাসটা দিন। বা কেউ হয়তো আসছে এসে বলছে আমি না আমাদের পুজোয় আমরা একটা ভিআইপি পাস করছি, বেশি না 500 করবো, সেখানে আপনাদের নামটা রাখছে। আর ওই সারা রাত্রির বসে বসে নমস্কার করে করে, মানে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা পুজোটা খুব মানে ইমোশনালি আমি করি। আমাদের কাছে এমনি পয়সা করির এ তো নেই, আমরা জোর জবরদস্তি কেউ যদি বলে দেয় আমরা 1 টাকা চেয়েছি, আমি যে কোনো মাথা পেতে নেবো। হ্যাঁ, ধার করে নিতে পারি, হয়তো কেউ আমার থেকে টাকা পেতে পারে, এইভাবে আমরা পুজোটাকে করি। পুজোটা আমাদের কাছে প্যাশন, এবং তোমরাও জানো যে আমি যতদিন মানে পুজো থাকে ওই হাফ প্যান্টটা জামা পরেই থাকি, না আমি কোথাও সেলফি তুলতে যাই, আর না কোথাও আমি ফটো না, তুলতে ওই যাই, পুজোর আর না আমি কোনো থাকো। ট্রফি নিই, আমার হ্যাঁ। কাউকে দেখাবার আমার কিছু নেই, আমার ভাল লাগে, মা চায় আমি পুজোটা করি। কিন্তু আমি একটা জিনিস দেখেছি যে এই যে প্রতিযোগিতাগুলো হচ্ছে, প্রতিযোগিতাগুলো কি সত্যি প্রতিযোগিতার মতো হচ্ছে? যেমন আমি তোমাকে বিশ্ব বাংলা বলছি, 7 বছর ধরে বিশ্ব বাংলা পাচ্ছি, একই ক্যাটাগরি পেয়ে যাচ্ছে। 7 বছর ধরে কলকাতা সি পাচ্ছি, একই ক্যাটাগরি পেয়ে গেছে। যেটা পাই সেটা একই ক্যাটাগরি দিয়ে যাচ্ছে, সেগুলোতে কোনো চেঞ্জ নেই। কোনো চেঞ্জ নেই, কোনোদিন কোনো চেঞ্জ হয়নি। আমরা এশিয়ান পেন্টসের শ্রেষ্ঠ পুজো, কিন্তু কলকাতা সি পাচ্ছি, তোমার সামনে ওখানে ট্রফি রাখা আছে, দেখো ওতে কি লেখা আছে, মেয়র চয়েস। তাহলে সেখানে আমি কি বলতে পারি? কিছু আমার বলার নেই সেখানে। তো এই সবগুলো দেখে দেখে না আমাদের, তারপরে নতুন একটা জিনিস হলো, কিছু টিভি চ্যানেলের কিছু প্রতিযোগিতা হয়, সেরা পাড়া প্রতিযোগিতা, আমরা বলেই দিচ্ছি জি 24 ঘন্টা, আমরা এখানে 3বার পর পর সেরা পুজো হয়েছে। বিগত 3 বছর ধরে হঠাৎ শুরু হলো যে আমাদের নাম হচ্ছে, আমাদের কাট আউট দিয়ে যাচ্ছে, পিলার দিয়ে যাচ্ছে, ভিজিটের সময় আর ভিজিট হচ্ছে না। তো ভিজিটের সময় যখন সেখানে জিজ্ঞেস করা হচ্ছে, বলছে না ওখানে সরু গলি, ওখানে সেলিব্রিটিরা যেতে চাইছে। কিন্তু এমন কোনো সেলিব্রিটি নেই যে চোরবাগানে আসেনি। একবার যখন এর আগে, কিন্তু এই রিসেন্টলি এটা লাস্ট 3 বছর ধরে হয়েছে, আমার কাছে একটা প্রমাণ রয়েছে। গত বছর ওশিয়া হারবালের যিনি মালিক, তিনি জি24, আমি একদম নাম ধরে বলছি, জি24 ঘন্টার মহাপুজোর মানে ভিজিটে ছিলেন। উনি যেহেতু আমাদের এখানে একটা ট্যানেল দিয়েছিলেন, উনি জিজ্ঞেস করেছিলেন যে আমার চোরবাগান নেই, তো ওনাকে বলা হয়েছিল না, উনি একদম ডাইরেক্ট আমাকে এইখানে বসে বলে গেছেন, এই ঘরে বসে, যে না চোরবাগানের নাম নেই, এই কারণে ওখানে সরু গুড়ি আমাদের সেলিব্রিটি ঢুকতে চাই। যেমন আনন্দবাজার নিয়ে আমাদের একটা কন্ট্রোভার্সি হয়েছিল, আনন্দবাজার থেকে আমাদের ভিজিটই হয়নি, কিন্তু আনন্দবাজারের ফটোগ্রাফার এসেছিল সারদর্গের ছবি তুলতে। তো ছবি তুলতে এসে সে বললো যে ব্যানার কোথায়, তো আমাদের ক্লাবেরই একজন বিকাশ বললো আমরা তো ব্যানার পাইনি। বলছে না আমি তো ব্যানার পেয়েছি। তো আমরা বললাম আমরা ব্যানার পাইনি, তো অবভিয়াসলি আমাদের সব ব্যানার ছিল, ব্যানার নেই, তা সারদর্গ আমাদের কোনো ভিজিট হলো না। এই কথাটা আমরা যখন বলেছিলাম তখন এই দায়িত্বটা বোধহয় করেছিল, সারদর্গের দায়িত্ব ছিল অ্যালগোস থেকে সঙ্গে সঙ্গে আমার কাছে দেবাশিস দাস বললো না আমরা তো কাউকে ব্যানার দিইনি। কিন্তু তার ফটোগ্রাফার, আমার সাথে ভিডিও কলে কথাও হয়েছে, তার ফটোগ্রাফার কিন্তু এই কথাটা এখানে বলে গেছে। তো কোনো কোনো ক্ষেত্রে আমার একটা জায়গায় দেখো, এরকম নয় যে আমি একটাও ট্রফি পাইনি, আমাদের 550-600 ট্রফি রয়েছে টোটাল 8 বছর হচ্ছে। তো এই আমার এই বাহানা কোনো কাউকে দেওয়ার নেই যে আমি এই ট্রফিটা পাইনি বলে আমি বাহানা দিচ্ছি, পেয়েছি। কিন্তু আমার মনে হচ্ছে না, এখন না যত দিন যাচ্ছে এই পুরস্কারটা একটা মানে তোমার কি বলবো, একটা সেই হাস্যকর জায়গায় চলে আসছে। মানে আগে যেখানে পুজোকে নেই একটা উদ্দীপনা দেওয়ার কেউ জন্য যাবেন, আমি তোমাকে নাম বলবো না, কেউ আমার এখানে ব্যানার ডিজাইন করেছিল,
নিশ্চয়ই সে রেমুনারেশন নিয়ে করেছে। হ্যাঁ, তার আমার এখানে করার কথা ছিল, কিন্তু তখন কাজল করছিল না। কাজল যেহেতু আমার ক্লাবের মেম্বার হিসেবে, তারপর কাজল করে, তাকে আর আমাকে করানো হয়নি। তো সে যখন আমাকে জাজমেন্ট করতে আসছে, সে আমাকে ফার্স্ট রাউন্ডে সরিয়ে রাখবে? পুরনো সে আমার ঠাকুরকে একটা সে তারা আসছে জাজমেন্ট হতে। তুমি আমাকে বলো কলকাতা শহরে যে জাজমেন্ট হচ্ছে, আমি পরিষ্কার জিজ্ঞেস করছি, হয়তো এটা আমার দৃষ্টটা, এর মধ্যে কতজন ভগত সুতার কি অনির্বাণ কি একে জাজমেন্ট করার মতো জায়গায় রয়েছে? আমাকে বলো। একই মানে দু চারটে মুখ খালি ঘুরিয়ে ফিরিয়ে কয়েকটি মানে নাম করা বড় জাজমেন্টে খালি সঙ্গে আছে, বাকি এরা কোথায় আছে? তো প্রহসনই তো, আমরা তো শুধুমুধু রাত জেগে বসে থাকি। আর পাগলের মতো সেই গাড়িগুলো আসে, তারা গাড়ি থেকে নামে, অন্য সময় তারা আমাদের হাত জোর করে, আমাদের সেদিনকে হাত জোর করে তাদেরকে ভেতরে ঢুকিয়ে এনে তাদেরকে থিম বোঝাতে হয়। আগে এসে জিজ্ঞেস করে থিমটা কি বলুন, থিমটা বলুন। আচ্ছা, কেন ঠাকুরের পেছনে ওইটা ওরকম কেন আপনি রেখেছেন? আপনার শিল্পী কেন রেখেছে? যে সত্যি এ হবে, সে শিল্পসত্তা, সে শিল্পসত্তা এমনি বুঝুক। তাকে আমার মনে হয় না তাকে আমি শিল্প বুঝি না, আমাকে তাকে শিল্প বোঝাতে হবে। তো আমার এইগুলো আমার মনে হয়েছে। হয়তো এগুলো সবাই বলবে যে আপনি পুরস্কার, আবার বলবে পুরস্কার পাইনি বলে তুমি বলছেন, আপনি এইসব বড় বড় কথা বলছেন। কিন্তু সত্যি বলছি, আমি পুরস্কার এই নয় যে আমরা পাইনি, আমাদের কাছে এতগুলো ট্রফি আছে। কলকাতা শহরে প্রতিদিন বাদে আমার কাছে এমন কোনো ট্রফি নেই যেটা নেই, এবং সেটা একাধিকবার আছে। এবং আমার মনে হয়েছে, এবার বলবো এশিয়ান পেন্টস কেন, আমার এশিয়ান পেন্টসের ক্ষেত্রে হয়তো মনে হয়েছে যে আমিও এশিয়ান পেন্টসের ভুল জাজমেন্টে প্রাইজ পেয়েছি। কেন বলি, এশিয়ান পেন্টস 100টা থেকে নামতে নামতে 36টা বেরোয়, তো ফাইনাল রাউন্ডে দিয়ে তাদের 36টা গাড়ি বেরোয়। আমার কাছে আসছে 6টা গাড়ি, বাকি 34, বাকি তাহলে বাকি গাড়িগুলো আর আমার কাছে আসছে না। মানে টোটাল সব মিলিয়ে কটা গাড়ি বেরিয়েছে, যে কটা মানে 9টা আমার কাছে আমি আসছে। যদি ধরলাম যে 15টা গাড়ি বেরিয়েছে, তার বাকিটা আমার কাছে তো আসছে না। যারা আমার কাছে দেখছে তারা আমারটা সম্বন্ধে বলছে, বাকিরা আমাদের ছবি দেখছে। তুমি আমাকে বলো, ছবি দেখে আর এ করে কি হয়? তাহলে ছবি দেখে কলকাতার একটা পুজো 20 সালে শুধু ব্যানার দিয়ে পুজো করে সেরা শারদ সম্মান পেত না। আমি নাম বললাম না পুজোটা, সেরা শারদ সম্মান পেত না, আমি পরিষ্কার বললাম। 20 সালে শুধুমাত্র ভার্চুয়াল হয়েছিল বলেই সেই পুজোটা পেয়েছিল, নাহলে সেই পুজোটা দেখতেও কেউ যেত না। কিন্তু তোমার কি এটা মনে হয় না, যেমন ধরো গত বছর কন্ট্রোভার্সিটা উঠলো এবং একসাথে অনেকগুলো ক্লাব কিন্তু এই একই সুরে, দেখো আমি তোমাকে একটা কথা বলি, অনেকগুলো ক্লাব সবাই বলেছে, কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা কাউর বাড়ার নেই। অনেকে অনেকে বড় বড় কথা বলে, আমি নাম ধরে বলছি না, সিদ্ধারা বিক্রি নেই, এ নেই, অনেক কিছু বলে। আমি এটা বলি না আমি সিদ্ধারা বিক্রি নেই, তবে হ্যাঁ আমার এই যোগ্যতা আছে, যেহেতু পুজোটা আমি পুজোর মতোই করি এবং আমরা নিজেদের ক্ষমতায় করি, কাউর এতে করি না, দাক্ষিণ্যে করি না। সেই জন্য আমাদের সৎসাহস ছিল বলে আমরা সান্তাক্রুজের ওনাদের অফিসে চেক এবং 3টে ট্রফি ফেরত পাঠিয়েছি, এবং বাকিগুলোও আমি ফেরত পাঠাতে চেয়েছিলাম সবকিছু। তো তারপর কোনো কারণে মায়ের শরীর খারাপ, এইসবে আমি আর পাঠানো হয়ে ওঠেনি। এই অবস্থায় পড়ে আছে, যে দিদি হবে সেগুলো পাঠিয়ে দেবো। তা আমরা এই জন্য এবারে ঠিক করেছি কোনো আমরা থিম পুজোই করব, বড় পুজোই করবো। আমি এটা জোর দিয়ে বলতে পারি, কলকাতায় যেরকম 10টা 12টা বড় পুজোর মধ্যে চোরবাগান থাকে, সেরকমই থাকবে, তার নিচে নামবে। এই যে এবছর যে শারদ সম্মান, মানে একটিও শারদ সম্মানের নাম না দেওয়ার, একটিতেও নাম দেবো, একটাতেও যে নাম দেওয়ার, নাম না দেওয়ার যে তোমাদের সিদ্ধান্ত, এটাই কি কোন রকম কোনো সমস্যা বা কিসের সমস্যা? কোনো সমস্যা নেই। শরৎ শর্মার ট্রফি পাবো না। আমি তোমাকে একটা কথা বলি, আমরা ট্রফিগুলো প্রতি বছর বাইরে সাজাই, মানুষ যখন আসে না, মানুষ কিন্তু না জিজ্ঞেস করে না এটা 24 ঘন্টা, ওটা আনন্দবাজার কি, ওটা এশিয়ান পেন্টস, ওটা কি। তারা বলে দেখা কিতনা প্রাইজ মিলায়, দেখেছো কত প্রাইজ পেয়েছে, কিন্তু কেউ বলে না কোনটা কি পেয়েছে। হাতে গুনে হয়তো কিছু মানুষ আছে যারা শুধু এশিয়ান পেন্টসের হয়তো ওই 10-12টা পুজোকে দেখতে যায়, কিন্তু একদম ট্রফি দেখে ঠাকুর দেখতে কেউ আসে না। পুজোটাকে যদি সত্যি এ করে তোমার হয় মানে তুমি বেশি হয়েছে না, বেশি আনন্দ হইতে হয় না। তোমরা ব্লগাররা যে পুজোটাকে বেশি একটু হাইলাইট করো, সেই পুজোটায় ভিড়টা ততটা হয়। গত বছরে যদি তুমি বলো, কলকাতার সব থেকে পপুলার পুজো ছিল অর্জুনপুর আমরা সব, তো সেই পুজোটাকেও শারদ সম্মান দেওয়া হয়নি। দেওয়া হয়েছে যে পুজোগুলো, তুমি ভালো করে দেখে নাও, তুমি বিগত কিছু বছরের ইতিহাস দেখো। আমি যদিও নবীন, আমি খুব বেশি হলে 12-13 বছর পুজো করছি। তুমি যদি পুরো দেখে এসো,
একটা প্যাটার্ন চলছে, যে হাবু বলেছিল না 33 পল্লী, যে আমরা আগে থেকেই মোটামুটি বুঝে যাই যে এই পুজো এই পাবে, এটা তো আমাদের আগে পুজোর প্রতিনিধিরাও আগে বলেছে সেম কথা। পাবে, তো অটোমেটিক্যালি তো তাই হচ্ছে। তো কোন পুজোগুলো যেগুলো পাওয়ার থাকছে, সে পুজোগুলো আগে থেকেই সিলেক্টেড, মোটামুটি আমরা বুঝেই যাচ্ছি এই পুজোগুলো পাবে। আমি তোমাকে নাম বলবো না, বিগত 24 সালে জাজমেন্ট এশিয়ান পেন্টসের সবার যেরকম কিছু ভেতরের সোর্স থাকে, সব 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 সংস্থারই থাকে, তেমনি আমাদেরও ভগবানের আশীর্বাদে আমারও কিছু জানাশোনা আছে। যখন জাজমেন্ট চলছিল, লাস্ট 3টে নাম ছিল চোরবাগান সার্বজনীন, কাশী ভোসলে, আমি এখন দায়িত্ব দিয়ে বলছি, এবং ওটার নাম কি বলো, যেটা অসীম পুজো করেছিল, অসীম আর সর্বজনীন পুজো করেছিল, সন্তোষপুর ত্রিকোণপাড়। সন্তোষপুর ত্রিকোণপাড়, সেখানে একটি পুজোর নাম কোথাও ছিলই না। লাস্ট দুটো নাম লড়াই চলছিল এই দুটোকে নিয়ে, সেখানে কোথা থেকে আরেকটি পুজোর নাম চলে এলো, এবং সেই পুজোটি সেরা 7-এর মধ্যে ঢুকেও গেল। এবছরও বলছি, এটা কিন্তু আমার কথা নয়, এশিয়ান পেন্টসের যারা জাজমেন্ট করেছে তারা এখানে বসে বলে গেছে। আমি বলছি দায়িত্ব নিয়ে, একদম দায়িত্ব নিয়ে বলছি, এখানে বসে বলে গেছে। গত বছর, এবছরও যখন এশিয়ান পেন্টসের জাজমেন্ট শুরু হয়েছে, সবার ফোন আগে নিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু যখন নাম বেরিয়েছে, প্রথম যে নামটা এসছে দেখে বলছে, তারা বলেছে এসে তো একই ব্যাপার, একই গল্প, ওখান থেকে কয়েকজন ওয়াক আউট করেও চলে গেছিল। এই যদি প্যাটার্ন হয়, কথা তো ছিল মানে শুদ্ধ রুচি সুস্থ রুচি, এই তো তাদের তো তারা যদি ছোট পুজোকে নাই তোলে, যেমন আমাকে এবারে অনেকে প্রশ্ন করেছিল সরকার যদি অনুদান না দেয় কি হবে। আমি বললাম অনুদান তো আমাদের দরকার নেই, আমাদের এই বলার ক্ষমতা, আমি এটা অনেকবারই বলেছি, এটা মনে হয় যে এবারে বন্ধ করে দেবে বলে বলছি না। এই একটা বিষয় যে ধরো সরকার অনুদান দিত একটা খুব মিনিমাল, কথাটা তুমি শোনো, আমি তোমাকে যেটা বলছি, ধরো আমরা একটা 30, 40, 50 লাখ টাকার পুজো করছি, যেভাবে আমরা যদি 1,20,000 পাই, আমাদেরকে কার্নিভালের পেছনে অন্তত 5 থেকে 6 লাখ টাকা খরচা আছে। ওই 1,20,000টা আমাদের কোনো মানে নয়, কিন্তু যে পুজোগুলো মহিলা পরিচালিত পুজো বা যে পুজোগুলো ছোট পুজো, তাদের কাছে 1,20,000টা কিন্তু অনেক। আবার এই 1,20,000 নিয়ে মানুষ যখন বলে ওই পুজোতে অনুদান দেওয়া হচ্ছে, কর্মকর্তারা পকেট বলছে, তারাও আবার ভুল। তাদেরকে বলবো যে আপনারা একবার দেখুন আমরা কর্মকর্তারা পয়সাটা খাচ্ছি কিনা। এই পয়সাটা ঘুরে কিন্তু প্রান্তিক মানুষের হাতে যাচ্ছে। এই তথাকথিত বড় পুজো 25, 30 লাখ, 40 লাখ টাকায় যারা পুজো করে, তাদের দরকার নেই, কিন্তু ছোট পুজোগুলো, যে পুজোটা 2 লাখ 2.5 লাখে করছে, সেই পুজোটার জন্য কিন্তু এই টাকাটা দরকার। হ্যাঁ, কিন্তু এই বলার সাহসটা কাউর নেই। আমি বলছি এই কারণে, এটা সত্যি, আমাদের কাছে 1,20,000, যদি আমাদের কার্নিভাল যেতে হয় 5 লাখ টাকা খরচা, আমরা যদি কার্নিভাল না যাই তাহলে আমাদের এই 5 লাখ টাকা লাগে না, ওটা পুজো ইনভেস্ট করে দিতে পারি, বা আমাদের করতে, আমাদের এই যে ধার দেনা আমাদের যে করতে হয়, আমাদেরকে তো সেইভাবেই করতে হয়। কারণ আমরা সত্যি কথা বলছি, আমরা এমন একটা জায়গায় থাকি, এটা নন বেঙ্গলি, মানে আমি কাউকে করবো যে এরা প্রধান এরিয়া, এনাদের এই জায়গায় কালী পুজোটাই বেশি হাইলাইটেড পুজো। এখানে দুর্গা পুজোটা কিন্তু অতটা হাইলাইটেড নয়, এই পুজোটা কিছুই ছিল না, কিন্তু আমাদের ছোটবেলা থেকে একটা ইচ্ছে ছিল যে আমরা সব পুজোয় যাই, ভিড় হয়, তমুক হয়, আমাদেরই কেন হবে না। এবং এই পুজোটাকে সত্যি বলছে অনেক কষ্ট করে, অনেক কিছু, অনেক মানে কিছু করে, অনেক নিজের স্যাক্রিফাইস করে আমি এই পুজোটাকে নিয়ে এসেছি, ধার দেনা করে, একে গুগল ম্যাপে নাম তোলা থেকে শুরু করে, পুলিশের তোলা থেকে শুরু করে, লোকের কাছে কম গালাগাল খাইনি, চোর বাগান, চোর, অমুক তসুক, তারপরও সেই জায়গায় নিয়ে এসেছি। তো নিয়ে এসেছি শুধু ভালোবাসায় আর এতে। কিন্তু তারপর গিয়ে যখন দেখছি যে আমি 98টা কম্পিটিশনে নাম দিয়ে সারা রাত ধরে বসে আছি, কিন্তু মাত্র 15, 16 কি 20, 22টা জাজমেন্ট হচ্ছে, বাকিটা হচ্ছে না, শর্টলিস্ট হয়ে যাচ্ছে, অথবা শর্টলিস্ট হয়ে যাওয়ার পর বা এই কাট আউট পাওয়ার পর জাজমেন্টই হচ্ছে না, কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তো ওরকম জায়গায় নয়, তাতে মানে হয়তো অ্যাকচুয়ালি ব্যাপারটা তোমাকে আমি পরিষ্কার বলছি, এই লাস্ট 2-2.5 বছর আমাদের সময়টা একটু আমাদের গেছে, আমার মার শরীর খারাপ, খারাপ, সবকিছু। আমি এটুকু বলতে পারি, এখানে অন্তত 4 থেকে 5টা কম্পিটিশন আছে যেগুলো আমার পয়সায় শুরু হচ্ছে। আমি বড় কেউ কিছু নই, ধার দেনা করেই তাদের দিয়েছি, কিন্তু ততটুকু পেরেছি তাদেরকে হেল্প করেছি। কিন্তু যখন করতে পারিনি, তারা দ্বিতীয়বার আমার ভিজিটে আসে। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, লাস্ট 2 বছরের কথা, আমি লাস্ট 2 বছরের কথা বলছি।
আর রইল চোর বাগান, আমাদের একটা টার্গেট ছিল। দেবতোষ যখন প্রথমে পুজো করে, দেবতোষ আমাকে একটা কথা বলেছিল, এটা যদি 5 স্টার 9 স্টার 8 স্টার অমুক স্টার হতো লোকে ভুলে যেত। চোর বাগান এমন একটা নেগেটিভ নাম, মানুষ নেগেটিভ আর পজিটিভটাই তো মনে রাখে, মাথায় চোর বাগান নামটা ঢুকে যাবে। আর এই টার্গেটটাই আমার ছিল, চ্যালেঞ্জটা, যে মানুষের মাথায় যাতে এই নামটা থেকে যায়। আমরা আজকে যাই পুজো করি, মানুষ অন্তত একবার দেখতে আসবে চোর বাগান কি করেছে। তবে এবার আবার তোমাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমরা কাউকে নিরাশ করব না। আমরা আমরা অ্যাকচুয়ালি আমি ঠিক করেছিলাম যে এবছরই পুজো শেষ করব, মানে আমি শেষ পুজো করে আর পুজো করব না, মানে অন্য যে কেউ করুক, আমরা আর করব না, হয়ে গেছে ব্যাস অনেকদিন। যা টপি মপি পাওয়ার, চোর বাগানের একটা এবার একটু rest। করে রেস্টের ব্যাপার নেই, করবোই না। তো কিন্তু যেটা প্ল্যান করেছিলাম সেটা কোনো কারণে এই মুহূর্তে করা সম্ভব হচ্ছে না। আমার মা মারা গেছে, তারপরে এইসব কারণে মানে সেটা অনেক ব্যাপার হয়ে যাচ্ছে। আগেরও আমাদের কিছু টাকা পয়সা রয়ে গেছে যেগুলো আমাদের দিতে হবে, সেগুলো আমাকে দিতে হবে, আমাদের বলতে আমাকেই দিতে হবে। তো যেভাবে হোক ধার দেনা করে সেগুলো আমাকে শোধ করতে হবে। তো সেই সব করে তো তারপরও আমরা একটা বড় পুজো করবো, আমি এটা আবার দায়িত্ব নিয়ে বলছি। আচ্ছা, এই এই যে তুমি বললে যে তোমার কথায় যে এই অনুদানের কথাটা উঠলো, আজকে যদি আমরা দেখি যে এই মুহূর্তে কলকাতার দুর্গাপুজোর যে অবস্থা, যে অনুদানটা তো না হয় আসবে না, সেটা আমরা মানলাম, কিন্তু অনুদানের টাকাটা তো খুব নগণ্য একটা অ্যামাউন্ট। কিন্তু অনেক বড় পুজো আছে যাদের বাজেট তারা ঠিকই করতে পারছে না, তারা তাদের কিভাবে পুরোটা সাজাবে সেটা করেই উঠতে পারছে না এখনো অব্দি যা সিচুয়েশন। আমি তো তোমাকে এখানে একটা কথা বলি, বাজেট ঠিক করে উঠতে পারছে না, আমি তোমাকে একটা কথা বলি, আমার পুজোয় আমি দায়িত্ব নিয়ে বলছি, একদম অন রেকর্ড বলছি, আমাদের পুজো কার্তিক ব্যানার্জি আমার পুজো চেয়ারম্যান ছিল। আমি এখানে বসে আছি বা যে যেখানে খুশি, যে কোনো জায়গা থেকে আমাদের যে অ্যাড আছে জেনে নিতে পারে আমরা কত টাকা চাঁদা তুলি। টোটাল এই এত বড় এরিয়ায় আমাদের চাঁদা হচ্ছে 1,97,000। আমি একদম অন রেকর্ড বলছি, এত বড় এরিয়াতে আমরা পাই। কেউ 50 টাকা দেয়, কে দেয়, খুব বেশি চাঁদা আছে 50,000 টাকা ডোনেশন। এই আমাদের চাঁদা, আর বাকি যা অ্যাড ওঠে, আর বাকি টাকাটা আমরা নিজেরা, বাকিটা আমি যেটা যতটা পারি এদিক ওদিক জোগাড় করে, ধার দেনা করে জোগাড় করে, এইটুকু করে আমরা পুজোটাকে করি। এই যে তুমি অনুদানটার কথা বলছো, দেখো অনুদানটা আবার আমি বলছি, আমরা যারা বড় পুজো হয়ে গেছি, মানে বড় পুজো মানে একটু নাম হয়ে গেছে, হয়তো আমরা কিছু না হলেও 15-20 লাখ 25-30 লাখের মতো অ্যাডভার্টাইজমেন্ট তো পেয়ে যাই। তো অ্যাটলিস্ট বাজেটটাকে অন্তত 50-60 লাখে আমরা টেনে নিয়ে যেতে পারবো, সেটা সেক্ষেত্রে সবাই কিছু কিছু দিয়ে হলো। কিন্তু যে পুজোগুলো আমরা আছে, আমার কাছে এখানে অনেক পুজো আছে, তাদেরকে আমরা আমাদের সাধ্য মতো 2,000 4,000 5,000 টাকা করে দিই। মহিলা পরিচালিত পুজো, পল্লী বাসী বৃন্দ বলে একটি পুজো বোধহয় হয় আমাদের কাছে, প্রতিবার আসে ভদ্র মহিলা, মানে পুরো মেয়েরাই পুজোটা করে। তাদের কাছে কিন্তু 1,20,000 টাকাটা খুব মানে রাখে, মানে অনুদানটা মাইনে রাখে। হ্যাঁ, মানে রাখে বলতে তারা এই টাকাটা পায়, আর বাকি যেটুকু নিজেরা দিয়ে তারা পুজোটাকে করে। না সেটা তো ঠিক, এটা তো একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে অনুদান নিয়ে, দেখো সরকারের অভাব হতে পারে, সরকার পয়সা নাও দিতে পারে, সেটা সরকারের ব্যাপার, আমি কন্ট্রোভার্সিতে দিই, সেটা সরকারের পলিসি, সরকার কি করবে না করবে সরকারের ব্যাপার। কিন্তু আমার কথা হচ্ছে মানুষ না লেখে, আমরা দেখি ওই পুজোয় টাকা খেয়ে নিচ্ছে, চুরি করছে, অমুক করছে। দেখো যারা চুরি করছে, আমি এটা বলছি না চোর কোথাও নেই, চোর তো সব জায়গায় আছে। আমরাই তো চোর বাগান আমাদেরই বলে, চোরের বাগানে না নেবে, কালীঘাটে না নেবে, চোর বাগানে নাও, এরকম আমাদের শুনতে হয়। আমি পরিষ্কার কথা বলছি, চোর তো সব জায়গায় আছে, কোন জায়গায় চোর নেই। কিন্তু পুজোর ক্ষেত্রে এই যে ছোট পুজোগুলো, তাদের কাছে অনুদানটা যথেষ্ট। তো আপনারা এগুলো বলার আগে একবার দেখুন না, নিজেরা সার্ভে করে, যে কোন পুজো চুরি করে খেয়ে নিচ্ছে আর কোন পুজো পয়সা দিয়ে পকেট থেকে পুজো শুরু। আজকে আমরা সারা বছর দেনা করে গালাগাল খাই লোকের কাছে, বইয়ের গয়না বাঁধা দিই কি নিজের গয়না বাঁধা দিই কি করি কি ধার করি, ইন্টারেস্টে করে আমরা সারা বছর লোকের কাছে গালা খাই। সেটা আপনারা দেখেন না এসে, আপনার পুজোর জৌলুসটাই দেখেন, চাকচিক্যটাই দেখেন, কিন্তু তার ভেতরে আমাদের যে স্যাক্রিফাইসটা থাকে সেটা আপনারা দেখেন না। আপনারা বলতে পারেন পুজো করার কি দরকার, আমি আমি আমার যদি ক্ষমতা থাকতো আমি 1 বছর কলকাতা পুজো ব্ল্যাক আউট করে দিচ্ছি, দেখি লোকে তারপর কি করে। একটা পুজোকে কেন্দ্র করে আপনারা সবাই মিলে বলি যে পেছনে নাকি 40-50 হাজার, আমি জানি না, আমার আইডিয়া নেই, আমি নয়, 40-50 হাজার কোটি টাকার একটা ব্যবসা হয়। যদি হয় তাহলে তো এটা একটা ইকোনমি। তো সবাই মিলে চুরি না করে যদি সুস্থভাবে
একটা পুজোকে করা যায়, একটা উৎসবকে যদি করা যায়, তাহলে সেটা ক্ষতিটা কি আছে? সরকার অনুদান দেবে কি দেবে না সরকারের ব্যাপার, সরকারের উপর ছেড়ে দিই না, সেটা তো একদমই সরকারের ব্যাপার, কিন্তু ধরো এই যে সরকার বদল হয়েছে এবছর, তারপরে দুর্গাপুজো যে হারে শুরু হয়, অন্যান্য বছর পয়লা বৈশাখ থেকে কিন্তু দেখো দুর্গাপুজোর এটা তো ধাপটা বেড়ে যায়। দেখো এটা তো একটা ঘটনা। একটা সরকার 15 বছর ছিল, মানুষ ম্যান্ডেট দিয়েছে, 6.5 কোটি মানুষের ম্যান্ডেট দিয়েছে, তুমিও একা দাওনি আমিও একা দিইনি, 6.5 কোটি মানুষের ম্যান্ডেট পড়েছে, মানুষের মনে হয়েছে একটা পরিবর্তন দরকার, পরিবর্তন হয়েছে। এবছর এবার ওই সরকারের একটা প্যাটার্ন মানুষ জানতো যে এই সময় আমাদের আগে যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন আমাদেরকে এই জিনিসগুলো দেবেন, বা যে রাজনৈতিক ধরো ম্যাক্সিমাম কাউন্সিলর আজকাল মানে সব পুজোর সঙ্গে জড়িত, আমি একদম ডাইরেক্ট বলছি, তো তারা একটা বাজেট আগে সেট করে দিত। এই সরকারের একটা নতুন পলিসি এসছে, তো সেই পলিসিটা এখনো আমরা কেউ জানি না কি আছে। পলিসিটা কেউ, আমি বলবো না যে সবাই ধোয়া তুলসী পাতা, পলিসি কি আছে কেউ জানে না। তো সেই জন্য এখনো পর্যন্ত কোনো পুজো কেউ ঠিক এসওপিটা কি হবে, যেমন আমি রিসেন্ট মানে আমার শোনা কথা যে বর্তমান মানে পুজোটা পুজোর মতো হোক, সনাতন হোক, ওই আগে যেরকম মতো মা দুর্গাকে পুতুল করে দেওয়া, কি করে দেওয়া, হয়তো এই ক্ষেত্রে সেক্ষেত্রে শিল্প সম্ভাবনা, আমি যেটুকু শুনেছি, মানে যেটুকু আমাদের কাছে ভাষা এসছে যে মণ্ডপটাকে তুমি যেরকম খুশি করো, কিন্তু ঠাকুরটা যেন মায়ের মতো থাকে, যাকে আমরা পুজো করছি, সেটা যেন মায়ের মতো থাকে। তো প্রত্যেক সরকারের একটা পলিসি হয়, প্রত্যেক গভর্নমেন্টের পলিসি। এই সরকার সবে বসেছে, তারা এখন নানা সমস্যা নিয়ে ব্যস্ত, তারা এখনো পুজো নিয়ে কোনো এসওপি দেয়নি, মানে কি হবে কিভাবে চারা চাইছে, তারা ওনাদের চাওয়ার উপর তো আমাদের সবকিছু ডিপেন্ড করছে। যেমন এই সরকার আজকে যেমন ঈদ হয়েছে, বলেছে নামাজ রেড রোডে হবে না, ব্রিগেডে হবে, তো মানুষ গিয়ে ব্রিগেডে পড়েছে, রাস্তাঘাট আজকে পুরো ফাঁকা, পুরো ক্লিয়ার। হ্যাঁ, ঠিক। এই সরকার আমাদেরকেও পুজোয় যখন একটা এসওপি দেবে, আমাদেরকে নিশ্চয়ই ওনারা বলবেন যে রাস্তা জুড়ে এইভাবে প্যান্ডেল করতে পারবে না, কি মণ্ডপ এতদিনে করে এতদিনে খালি করে দিতে হবে, ঠিক আছে, এতটা জায়গা ছাড়তে হবে। তো আমরা তো, বা আগে সরকারে যেরকম আমরা ধরো 14 দিন 15 দিন পুজো করতে হতো আমাদের, এবছর যদি কার্নিভাল না হয়, যদি প্রিভিউ শো না হয়, তাহলে তো আমরা পুজোটা আবার 5 দিন 6 দিনে চলে যাব, তাহলে আমরা তো বাজেটটা কমিয়ে নিয়ে চলে আসবো। এগুলো যতক্ষণ না সরকারের দিক থেকে আমরা কোনো সদর্থক আমাদের কাছে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কোনো পুজো কমিটি বাজেট তৈরি করে উঠতে পারছে না। আমি যে বাজেটটা করবো, আমি বাজেটটা করবো কি করে? এবার সরকারের বিভিন্ন রকম সমস্যায় ব্যস্ত রয়েছে, আগে সেইগুলোকে সরকার ঠিক করুক। পুজোটা তো পুজোর জায়গা হবেই, নিশ্চয়ই মায়ের পুজো হবে, কিছু না হোক একটা বাঁশের মণ্ডপ করে হলে, 50টা টিউবলাইট লাগিয়ে হলেও পুজো করবে সবাই, পুজো তো সবাই করবে, পুজো কেউ বন্ধ আমার মনে হয় না, ঠাকুরের পুজো বন্ধ হবে বা ঢাকের আওয়াজ বন্ধ হবে। কিন্তু হ্যাঁ, ও দেখতে হবে যে সরকার হয়তো এই বছরের জন্য পুজোটা কি গাইডলাইন দিয়ে, এই বছরের জন্য, এই সরকারের এটা নতুন, এই বছরের জন্য তার ওনারাও আগে বাকি সমস্যাগুলো সমাধান করুক, করে এসে তারপর নিশ্চয়ই সরকার একটা গাইডলাইন দেবে। এই বছরে সেই সব যদি মিটে যায়, পরের বছর হয়তো ওনারা দিতে পারেন আমাদেরকে, এবছর নাও দিতে পারে। তবে হ্যাঁ, যেটা আমি একটা ফেসবুকে একটা দেখছিলাম যে আমাদের মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রীর কিছু যে জোর জুলুম করা যাবে না, এটাতে আমি অনেক পুজো আছে, আমি একদম এই করে বলছি, সবাই না, যে স্পেসিফিক পুজো আছে, তারা 5 কোটি 6 কোটি 7 কোটি টাকার পুজো করে, ঠিক আছে, তো সেটা কোথা থেকে আছে কিভাবে আসে সেগুলোর একটা ব্যাপার থাকে। আমাদের যতটুকু ক্ষমতা, আমরা তো বললাম আমরা আমাদের এসে দেখতে পারে, আমাদের এখনো এই যে তুমি বললে এই যে 5 কোটি 6 কোটি 7 কোটি, মানে বিগত সরকারের আমলে এরকম তো বিগ বাজেটের পুজো আমরা দেখেছি, এবং একদম কম বাজেটের পুজো আমরা দেখেছি। তো তোমার কি মনে হয় এই সরকার বদলের সাথে সাথে এই যে মানে আগের যে দুর্গাপুজো আমরা দেখতাম যে মোটামুটি সবারই কম বেশি বাজেট একই, বা বিগ বাজেট হলো, আমার মনে হয় যে সব দিকে কোথাও একটা সামঞ্জস্য থাকা উচিত, আমি একটা খুব বড় পুজো করব, আমি এশিয়ান পেন্টস পাবো, আর বাকি যে 5 লাখ টাকার পুজো করবে সে কোনো পুরস্কারই পাবে না, এটা হওয়া উচিত। যেমন আমি একটা আবেদন আমার সবার কাছে, পোড়ামপুর দুর্গোৎসব থেকে শুরু করে সরকারের কাছে, বড় পুজো হলেই সেখানেই অ্যাডভার্টাইজমেন্ট পৌঁছয়,
কিন্তু কেউ দায়িত্ব নিয়ে আজ পর্যন্ত বলতে শুনলাম না। আমি বলেছি সব জায়গায়, আমিও একটা সময় এতে, যে এই বিজ্ঞাপনটা সব পুজোর মধ্যে একটু ভাগ করে দেবার ব্যাপার। সমানভাবে বন্টন হওয়া উচিত। আরে বাকি পুজোগুলো তো সেইভাবে তাহলে করতে পারে। যদি আমি সব অ্যাড, ধরো আমি সেন্ট্রাল অ্যাভিনিউর ওপর যদি আমি সব অ্যাড নিয়ে নিই, তো বাকি ওপারে যে পুজো হচ্ছে সেপারে পুজোতে তারা কি করবে? তো আমার মনে হয় এই বিজ্ঞাপনটাকে সমান ভাগে, যেমন ধরো সরকারি বিজ্ঞাপন এতদিন দিয়ে এসছে, আমি জানি হ্যাঁ পেত, হ্যাঁ, বিগত 15 বছর বিগত এসছে। কিছু হাতে গোনা পুজো পেত, কিন্তু বাকি সব পুজো তো পেত না। কিন্তু সেই টাকাটাই যদি ভাগ করে সমান ভাগে সব পুজোকে দিয়ে দেওয়া হতো, 1,20,000 করে দেওয়া হতো, 1,20,000 ছাড়াও প্রতিটা ডিপার্টমেন্ট, আমরাও পেয়েছি, আমরা মিথ্যে কথা বলবো না, আমরাও পেয়েছি। আমরা যেহেতু বড় পুজো এজেন্সি ধরে কাজ করতো, সেরকম এজেন্সি কাজ করতো। যদি সেই টাকাগুলোকে আমাদেরকে 30,000 টাকা না দিয়ে সেই 30,000 টাকা যদি 10টা পুজোকে ভাগ করে দেয়, তাহলে আমার মনে হয় সেটা অনেক বেশি বেটার। তাহলে সব কটা পুজোই সমানভাবে করতে পারবে। কেন আমি আনন্দ উপভোগ, একটা ট্রফি পেয়ে আনন্দ উপভোগ করলাম, আর পুজো, বাকি পুজোগুলো কিছু হলো না, আমার পুজোটা পুজো অবধি রইলো, তারপরের পুজো গিয়ে আর পুজো রইলো না, তাহলে লাভ কি রইলো? যেমন ধরো আমরা যে পুজোটা করি, আমাদের এখানে একটা সময় সব থেকে বড় পুজো ছিল মোহাম্মদ আলী পার্ক। কোনো এক কারণে মোহাম্মদ আলী পার্ক আজও পুজো করে উঠতে পারছে না মাঠের মধ্যে, ওই রিজার্ভারের জন্য। প্রতি বছর তারা বলতে যায়, কিন্তু কোনো রকম তাদের সমস্যা। কিন্তু এবারে তো নারী ও শিশু শিক্ষা মন্ত্রী বলেছে যে এবছর আবার তারা মাঠেই পুজো করতে পারবে। আমি বলছি আমি সেটাই তোমাকে বলছি। তো সব থেকে বড় আমরা ছোটবেলা থেকে মোহাম্মদ আলী পার্ক দেখে এসেছি, কলেজ স্কোয়ার দেখে এসেছি, লেবুতলা পার্ক দেখেছি, লেবুতলা পার্ক দেখেছি। ঠিক আছে, এইগুলোই বড় পুজো হতো। তো তারপর ধরো 7 বছরে এখন এই জোনের মধ্যে যদি তুমি যাও, লেবুতলা পার্কটা ওই জোনে হয়ে যাচ্ছে কলেজ স্কোয়ারে, কিন্তু সেন্ট্রাল অ্যাভিনিউর ওপরে তুমি যদি যাও, একমাত্র এখন বড় পুজো হয়ে গেছে এখানে আমাদেরটা। আমাদের পর তুমি এরপর সিধে চলে যাও একবারে সেই জগৎ মুখার্জি পার্ক, তারপর বাগবাজার, তারপর তালাপত্তর। মাঝখানে কিন্তু আর কোনো পুজো সেরকম ভাবে আর থাকছে না। এই জন্য কি তোমাদের শত্রু বেড়েছে? শত্রু বাড়ার কিছু দেখো, আমি সাধারণত কোথাও যাই না, আমি সাধারণত আমার পুজো নিয়ে আমার কোনো কিছু নেই। আমার শত্রু বেড়েছে কি কমেছে আমি জানি না, কিন্তু অনেকে অনেক কিছু গালাগাল দেয়, অনেক কিছু হয়, অনেক কিছু শুনতে পাই, অনেক কিছু কন্ট্রোভার্সি হয়, তাতে আমার কিছু যায় আসে না। আমি এইটুকু জানি, যতদিন মা দুর্গা চাইবে, যতদিন জগন্নাথ চাইবে, আমি এ পুজো করতে পারবো। যেদিন তিনি চাইবেন না, আমি করার কেউ নই, আমি টাটাও নই, বিল্লাও নই, আর এও নই। যেদিন তিনি চাইবেন না আমি পুজো করবো, মানে আমাকে দিয়ে পুজো করাবেন না, আমি পুজো করব না। আমি গত বছরের কথা বলি, গত বছর পুজোর বাঁশ পরে ছিল, তুমিও জানো, 1 মাস আগে অবধি আমরা মণ্ডপ হবে কিনা ঠিক হয়নি, বৃষ্টিতে আমি একা মাঠে বসে থাকতাম, আমি আর দুজনে। আমার মা পড়ে গিয়ে পুরো হয়ে যায়, প্যারালাইসিস, মানে হয়ে যায়, মানে আমরা জানতামই না পুজো হবে কিনা। কিন্তু 1 মাসের মধ্যে একটা মণ্ডপকে আমরা দাঁড় করিয়ে দিয়েছি। সেটা মায়ের আশীর্বাদেতেই হয়েছিল, আমি কেউ নই। তাহলে আমার 14 পুরুষের ক্ষমতা ছিল না সে পুজো করার, দায়িত্ব দিয়ে। তো সে যতক্ষণ চাইবে ততক্ষণ হবে। কে আমাকে হিংসে করলো আর কে আমার সমালোচনা করলো আমার কিছু যায় আসে না। কেন আমার যায় আসে না? কারণ আমার কিছু নেবার নেই। আমি এইটু দায়িত্ব নিয়ে বলতে পারি, কলকাতা শহরে পুজোয় তোমার পডকাস্টে আমাকে যে দেখছে, নাহলে আমি কোনোদিন কোনো পুজোতে, কোনো খুঁটি পুজোতে বা কোনো পুজোর এতে আমি কিন্তু কোথাও যাই না। আমি গর্বের সঙ্গে বলছি, আমি আজ পর্যন্ত টালা প্রত্যয় চিনি না, টালা বারবারই চিনি না। আমি চিনি হাতিবাগান, নবীন পল্লীও যাইনি। আমি চিনি নলিন সরকার স্ট্রিট গেছি, আমি গেছি হাতিবাগান, আমি গেছি কাশী বস্ত্রের, আমি এদিকে দেখেছি চেতলা আর তিধারা, এই অবধি আমি চিনি। বাকি আমি কোনোদিন আজ পর্যন্ত আমি কোনোদিন নিজের পুজো ছেড়ে কোথাও যাইনি। আর আমি ভিড়ভাড়ে ঠাকুর দেখতে পছন্দ করি। আর আমার এ স্বভাবও নেই যে আমার খুঁটি পুজো হলেই আমাকে সেখানে যেতে হবে আর একটা উত্তরীয় আর একটা মিষ্টির বাক্স নিয়ে আসতে হবে। আমি আজ পর্যন্ত কোথাও যাইনি। আর আমার সারা পুজোয় হাফ প্যান্ট আর গেঞ্জি পরেই কেটেছে। আমার যদি শো বিজনেস করার হতো, আমার যদি করার হতো, আমিও সেটা করতে পারতাম। আমায় লোকে গালাগাল দিক, আমার কিছু যায় আসে না। কিন্তু আমি এইটা আবার বলছি, আমি যদি কিছু নিতাম আমাকে নিশ্চয়ই বলতো, কিন্তু আমি তো কিছু কোনো নিয়ে দিই, আমি তো নিজে সর্বস্ব দিয়ে দিয়েছি। আমার বাড়ির লোক জানে আমি সর্বস্ব দিয়ে দিয়েছি। আজকে আমার মাথায় যেটুকু ঋণের বোঝা রয়েছে এই পুজোর জন্য, পুজো করতে গিয়ে। কিন্তু পুজোটাকে ভালোবেসে করেছি, যেটা আমি করি সেটা আমি ভালোবেসে করি। যেদিনকে মনে করবো আমার ভালোবাসা নেই, সেদিনকে আমি পুজো করবো। আচ্ছা জয়ন্তদা, তুমি তোমার কথায় বেশ কয়েকবার কর্পোরেট যে অ্যাডভার্টাইজমেন্ট তার উল্লেখ করেছো, এবং তুমি বললে যে গত বছর ওশিয়া হার্বাল নামের একটি কোম্পানি টানেল ছিল, কিন্তু ওটা ছাড়াও যে সব থেকে বড় গত বছর তোমার কর্পোরেট সাপোর্ট ছিল সেটা ক্যাম্পা।
সেটা বাদ দিলে চোরবাগানের যা নাম বা চোরবাগানের যা আমরা fame, পাই না, সেই অনুযায়ী কি কর্পোরেট সাপোর্ট পাও? পাই না। যে অনুযায়ী নাম, যে অনুযায়ী লোক আমাদের এখানে আসে, বা যতটা জায়গা আমাদের এখানে, সেই অনুযায়ী আমরা পাই না। এখানেও লবির ব্যাপার আছে। কিন্তু অনেক এরকম অনেক আমরা পুজো দেখি যেখানে জায়গা নেই, সেখানে মানে এখানে অনেক লবির ব্যাপার আছে। আমরা পরে শুনেছি স্যাংশন হয়েছে কোথাও থেকে, কোনো অদৃশ্য কারণে কেটে গেছে। ইভেন আমরা এরকম শুনেছি তোমার সাথে মিটিং করে গেছে। আমি কি বলছি, অদৃশ্য কারণে কেটে গেছে, আমি পরিষ্কার বলে দিচ্ছি তোমাকে। আমাকে বলছে কই গো, আপনাদের এখানে তো হওয়ার কথা ছিল, হয়নি কেন? আমি বললাম সেটা জানি না, কেন দেননি, কেন পাইনি, তার উত্তর আমার কাছে। এই এই বিষয়গুলো মানে এই যে সমস্যাগুলো, এগুলো দেখো, লাস্ট বিগত আমার পুজো নিয়ে আইডিয়া 14 বছর। তার আগে পাড়ার পুজো হতো, 10টা লোক আর আমরা 10টা কুকুর বসে থাকতো পাড়ায়। আমার আইডিয়া নেই তার আগে। 12-13 বছর, মানে 17 সাল থেকেই কম্পিটিশনে ঢুকে পুজোর জগৎটা আমি চিনেছি, কিছুটা হলেও চিনেছি। তো তাতে দেখেছি পুজোর দেখতে খুব ভাল লাগে, কিন্তু পুজোর কঙ্কালটাও আমি দেখেছি, পুজোর নোংরামোটাও আমি দেখেছি। এটা নিয়েও একটা বড় নোংরামো চলে, এই অ্যাডভার্টাইজমেন্ট আর কর্পোরেট নিয়েও একটা নোংরামো চলে। মানে এটাও তো অনেক বড় টাকা পয়সার লেনদেনের গল্প আছে, তো বড় ব্যাপার রয়েছে, যেখানে 50,000 কোটি 60,000 কোটি টাকার বলছে যে আছে, টার্নওভার রয়েছে, সেখানেও কোনো সামঞ্জস্য কিছু নেই। যে ছোট সে ছোটই রয়ে যাচ্ছে, যে বড় সে বড় রয়ে গেছে। এবার আমরা ছোট ছিলাম, আমরা কি করে বড় হয়ে গেছি? তাহলে আমরা কি করছি না, আমরা ব্যক্তিগতভাবে আমরা সবাই কেউ কিছু করে টেনে নিয়ে আমরা পুজোটাকে হট করে টেনে তুলে দিয়েছি, হয়তো ভগবানের ইচ্ছে ছিল তুলে দিয়েছি, কিন্তু কর্পোরেটের ক্ষেত্রে আমরা সেই জায়গায় রয়েছি, আমাদের যা পাওয়ার কথা আমরা সেটা পাই না। আমি তোমাকে সাধারণ কথা বলছি, ক্যাম্পাকে আমরা এখানে যা দিয়েছি, ক্যাম্পা আমাদের 6 লাখ টাকা দিয়েছে, কিন্তু কোনো পুজোয় ক্যাম্পা 75 লাখ টাকা দিয়েছে, একটা পুজোয়। আবার কোনো পুজো 15 লাখ 20 লাখ দিয়েছে, বাকি আবার কোনো পুজো হয়তো 70-80 হাজার দিয়েছে। এখানে তো এটা বৈষম্য চলছে। তা আমার কথা হচ্ছে, যদি সেসবই হয়, পুজোটাকে যদি সবাই মিলে আমরা সুস্থভাবে করতে, আসুক না সবাই মিলে পুজোটা, সবাই দেখো কি হবে এখন। এবার মানে সেই মানে বোধোদয় হয়, আমার হয়তো বোধোদয় হয়েছে, এক মাঝে পরে ভেবেছি, যখন হয়তো আমি পাইনি তারপর ভেবেছি, মানুষ পাওয়ার পর হয়তো বোধোদয় হয়। যেমন এখন বর্তমান সরকার হেরে গিয়ে বোধোদয় হচ্ছে, ঠিক সেরকম ব্যাপার হয়তো আমারও বোধোদয় হয়েছে গত বছর ট্রফি ফফি না পাওয়ার পর, যে এই ট্রফির কি দাম আছে। কেননা 5-6টা কম্পিটিশন বাদে কোনোটাই জাজমেন্ট হয় না। তারা এক একটা ট্রফি কিনে নিয়ে আসে, ঠাকুরটা ওই ট্রফি নিয়ে আসে, গাড়িতে জাজ লেখা থাকে, আমরা গাড়িটাকে সাদরে ওই ভিড়ের মধ্যে দিয়ে জাজমেন্ট করে ভেতরে নিয়ে আসি, তাদেরকে স্পেশালি ভিআইপি করে দেখিয়ে ঠাকুরটা দেখিয়ে দিই, আর পাবলিকের কাছে গালাগাল খাই। অনেকক্ষণ লাইন আটকে রাখতে হয়, লাইন আটকেও যদি না রাখি, মানে ওই ভিড়ের মধ্যে হয়। এইটা আমি এই জন্য বাস্তবে আমি এটা দেখেছি যে আলটিমেটলি আমি শারদর্ঘ পেলাম কি, সেরা মহাপুজো পেলাম কি, এশিয়ান পেন্টস পেলাম কি, অমুক পেলাম, এটা কোনো মায়নে রাখে না। মানুষ এসে যদি ভেকে বলে হ্যাঁ ভালো ভালো। আমরা যখন প্রথম এশিয়ান পেন্টস পেয়েছি, চোরবাগানকে তো কেউ চিনতো না 18 সালে, 17 সালে পুজো শুরু করেছি, 18 সালেই এশিয়ান পেন্টসের 20 বছরের বিস্ময় হয়েছে। হ্যাঁ, কেউ তো চিনতো না, কিন্তু মানুষের ঢল, মানুষ তো যখন, আমি আবার বললাম, পুজোটাকে পুরস্কার কিন্তু নিশ্চয়ই হাইলাইট করে, কিন্তু পুরস্কারটাকে বর্তমানে এই জায়গায় পুজোর ভিড়টা বা এটাকে নিয়ে গেছো তোমরা পডকাস্ট যারা করো, তোমরা এই যে ছুটে যাচ্ছ, তুমি বলে বলছি না, বা বাকি যারাই আছে, যতজন আছে, যত ইউটিউবার যতজন আছে, যেমন 23-এ আমাদের পুজোতে যে ভিড় হয়েছিল, কলকাতা অনেক পুজোতেই হয় না। মানে দুজন, মানে বাইরের রীতিমতো আমরা তাদেরকে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছিল একজন, আমরা তাকে বের করতে পারি, মানে ভিড়ে এত ভিড় হয়েছিল যে, মানে পুলিশ জানে এত ভিড় হয়েছিল, একটা সময় আমার পুজো 5 বার বন্ধ করতে হয়েছে। কমিশনার নিজে 5 বার বন্ধ করে, পুলিশ কমিশনার নিজে এখানে এসেছিল। মানে এদিকে লাইন ছিল এমবি রোড মেট্রো স্টেশন ছাড়িয়ে, আর এদিকে লাইন ছিল গিরিশ পার্ক ছাড়িয়ে, আর এতটা মানুষ আমাদের হেঁটে আসে। হিটটা হয়ে গেছিল কোথা থেকে? নিশ্চয়ই আমাদের মণ্ডপ ভালো হয়েছিল, কিন্তু তোমরা ইউটিউবার বা তোমরা এতবার চোরবাগানটাকে দেখিয়েছিলে, এতবার চোরবাগানের এই হচ্ছে ওই হচ্ছে অমুক হচ্ছে তসুক হচ্ছে, মানুষ সেটাকে নিয়ে নিয়েছিল। মানুষ এখন খবরের কাগজ পড়ার থেকে, টিভি দেখার থেকে বেশি তার মোবাইলের উপর চোখ রাখে।
অটোমেটিক্যালি মোবাইলে পডকাস্টে যেটা হিট হচ্ছে সেটাই তারা দেখছে, যে আচ্ছা ওর বলেছিল, দেখেছে, ওই ইউটিউবে দেখেছিলাম, একবার দেখে আসি কি হয়েছে, ওই নামটা রয়েছে। একবার রয়েছে। নাহলে এখানে পুজো দেখতে এসে লাস্টে লোকে 1 ঘন্টা দাঁড়িয়েছে, এরকম আমার জ্ঞান তো নেই, কিন্তু সে বছর হয়েছিল 22 আর 23, সে 2 বছরই এরকম হয়েছে। 23-এ প্রচন্ড ভিড় হয়েছে, আমি তো বলছি 22 আর 23-এ নিজে হয়েছে, হ্যাঁ। মানে লোক ঢুকতে পারে যে ওখান থেকে, মানে আমি ডিসি সাউথকে পর্যন্ত আমাকে পেছনের গলি দিয়ে নিয়ে এসে ঢোকাতে হয়েছে, এরকম ভিড় গেছে। মানে আমরা বাইরে বেরোতে পারিনি, যে আমার এখানে 4টে গলি আছে, লোককে লোকেশন ম্যাপ মারছে, গুগলে দেখাচ্ছে চোরবাগান এখানে, ওই গলিগুলো ব্যানার দিয়ে গেট দিয়ে আটকানো আছে, ওই গলি দিয়ে লোক আসছে, এরম হয়েছে। তো পুজোর ভিড়টা যদি তুমি টেনে আনার কথা বলো, নিশ্চয়ই পুজোরকে পুরস্কার একটা কৌলিন্য দিয়েছে, একটা হয়তো আমরা সারা বছর খেটে পুজো করে একটা সময় এই পুরস্কারটাই হয়তো আমাদের কাছে খুব বড় মনে হয়েছে, যে একটা ট্রফি আমরা পেয়েছি। কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে এইটাকে নিয়ে যখন ব্যবসা শুরু হয়ে গেল না, পুজোর আগে এটা ছিল না, এই রিসেন্টলি আমি এটা দেখছি, এটা ব্যবসা যখন শুরু হয়ে গেল, আচ্ছা এই পুরস্কারটা দেবো, কত টাকা দেবে? আমি এরম দেখেছি ব্যাগে করে ট্রফি নিয়ে এসছে, এসে ট্রফিটা দিয়ে দাঁড়িয়ে আছে, দাদা 4খানা দিলাম, আমরা জানিও না, প্রাইজগুলো দেওয়ার পর বলছে দাদা 4খানা দিলাম, দিলাম মানে ট্রফি, যাই হোক পকেট থেকে একটা টাকা বের করে তাকে দিয়েছি, 4টে তো ছিল, এতে কি হয়, মানে এরকম যখন এইটা হয়ে গেছে না, তখন পুজোর এই পুরস্কারের কৌলিন্যটা শেষ হয়ে গেছে। আমি টাইমসের কথা বলছি, একদম ডাইরেক্ট ধরে, টাইমসে আমরা সেরা প্রতিমা পেয়েছিলাম, ওটা বোধহয় মোস্ট প্রবাবলি 23 রয়েছে না 22 রয়েছে, 22 23 সালে আমাদের মণ্ডপ তুমি দেখেছো, ওর থেকে ভালো ঠাকুর কলকাতা শহরে ছিল না, সুব্রতমিতা, কোনো একটা ঠাকুর কলকাতা শহরে শ্রেষ্ঠ প্রতিমা, টাইম সেখানে ভিজিট করলো, সেলিব্রিটি ভিজিট, তারা দেখে উয়া করলো, দিয়ে 24 সালে গিয়ে একটি ঠাকুরকে পরে যখন দেখা হলো, সেই ঠাকুরটিকে শ্রেষ্ঠ প্রতিমা দিল। তো আমি জিজ্ঞেস করলাম টাইমসেরই একজনকে, যে ওর সাথে আমার পরিচয়, খুব ভালো সম্পর্ক, আমি বললাম তবে এই ঠাকুরটাকে দিয়ে কি ব্যাপার? বলছে না, আমাদের সেলিব্রিটিরা বললো ভিক্টোরিয়ার কোলে গণেশ রয়েছে, ভিক্টোরিয়ার কোলে গণেশ রয়েছে। আমি ডাইরেক্ট যে ভাষাটা আমাকে বলেছেন, ভাষাটা ভিক্টোরিয়ার কোলে কোলে গণেশ রয়েছে, এটার থেকে ভালো দুর্গা মূর্তি হতে, আমরা আইডিয়া করতে পারছি না না, আমি নাম বলবো তো, বা যে পুজোর যে ঠাকুরটা সেরা পুজো হয়েছে, যে শ্রেষ্ঠ ঠাকুর হয়েছে, প্রতিমা হয়েছে, সে প্রতিমাটা তোমরাও নিজে গিয়ে দেখেছো, আমি তো ছবিতে দেখেছি, আমি তো যাইনি, আমি চিনিও না। সে প্রতিমাটাকে হাতে বা ব্যালেন্স রাখার জন্য হাতে স্ট্যান্ড করে রাখতে হচ্ছিল, কিন্তু সুব্রত যে ঠাকুরটা তৈরি করেছিল, আমাদের ঠাকুরটা যারা দেখেছে নিচ থেকেই তো জাজমেন্টকে দেখেছি, শুধু একটা টোয়ের ওপর 20 ফুটের একটা ঠাকুর দাঁড়িয়েছিল, ছবিটা এখনো আছে, লোকে এখনো চেক করে দেখেছি, সেই ঠাকুরটাকে সেরা প্রতিমা দেওয়া হয়নি। সেই বছর তো আরজিকর হয়েছিল, আমাদের ঠাকুরের মধ্যে দিয়ে একটা মেসেজ দেওয়া ছিল মহিলাদের, যে ভাষ্যপাঠটা সুতপা বন্দ্যোপাধ্যায় চলেছিল, তার মধ্যে একটা মেসেজ দেওয়া ছিল। আচ্ছা আচ্ছা, থিমটা বলুন, আমি দাঁড়িয়ে বলেছি থিমটা পরে শুনবেন, যে ভাষ্যপাঠটা হচ্ছে সুতপা বন্দ্যোপাধ্যায়, সেটা শুনুন, সেটা শুনলেই বোঝা যাবেন আমরা কি বোঝাতে চেয়েছি ঠাকুরের, কিন্তু সেটা শোধেন মানুষ, তাহলে আমি তাকে কি বোঝাবো? তো একদিকে এরা পুজোটাকে একসময় তুলেছে, আবার একসময় এখন ফেলে দিয়েছে। যতদিন ওই 30, 40, 35টা প্রাইজ পুরস্কার ছিল ততদিন ঠিক ছিল, যেদিন থেকে এ হয়ে গেছে সেদিন থেকে এটাকে শেষ করে দিয়েছে, সেদিন থেকে এটাকে শেষ করে দিয়েছে। তো আর আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে চোরবাগানকে নতুন করে আমার চেনাবার কিছু নেই, চোরবাগানকে ছাড়া কলকাতা শহর চোর নামটা হিসেবে দেখে নিয়েছে, সে যে 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 তার ভাবনার মধ্যে। আমরা একটা ভালো পুজো করার চেষ্টা করি, আমরা আবার এবছরও চেষ্টা করছি একটা ভালো পুজো করার, আশা করি সেটা আমরা পারবো, মায়ের আশীর্বাদে করব। মানুষ আসুক দেখুক, এতদিন পুরস্কারের জন্য করেছি, এবার সেটা আমাদের একটা ট্যাগলাইনই থাকবে, একটা ব্যানারও কলকাতায় আমরা লাগাবো, বিচারক হয়ে নয় দর্শক হয়ে আসুক, যে আসতে চায় আসুক, আর পুরস্কার দরকার। আচ্ছা জয়ন্ত দা, আমাদের আড্ডার আজকের শেষ
যে বিষয়টা তোমাকে জানা, যে আমাদের এর আগে যাদের সাথে আমাদের আড্ডা হয়েছে তারা মূলত দুর্গাপুজোর শিল্পী, এবং এই যে 14-15 দিনের যে পুজোর যে কথাটা তুমি বললে, সেখানে জড়িত ছিল প্রিভিউ শো, যেটা তুমি প্রথমে বললে, এবং সর্বশেষ হচ্ছে কার্নিভাল। তো শিল্পীরা তাদের পয়েন্ট অফ ভিউ তাদের মতো করে রেখেছে। একজন পুজো সংগঠক হিসেবে এই যে প্রিভিউ শো এবং কার্নিভাল, এই যে বিষয়টা, এই বিষয়টা একজন সংগঠক হিসেবে তুমি কিভাবে দেখো বা তুমি কিভাবে দেখতে? দেখো, আমি প্রিভিউ শোটাকে আমি এটা হিসেবে রেখেছি, প্রিভিউ শো একদিক দিয়ে ভালো ছিল। ভালো ছিল বলতে, যদি অন্য কেউ এইটাকে এ করে আনে, যে পুজো হওয়ার আগে কিছু কিছু সবাই নয়, কিন্তু প্রিভিউ শোর একদিকে ভালো দিক ছিল, একদিকে খারাপ দিক ছিল। একদিকে প্রিভিউ শোর সাথে কিছু বোঝদার মানুষ এসছে। প্রথমবার প্রিভিউ শো যখন হয়েছিল, আমার মনে আছে আমাদেরকে বলা হয়েছিল প্রিভিউ শো মানে এটাই যে কাজ চলবে কি করে, আমরা একটা খালি জায়গায় কাজ করছি। আমার মনে আছে প্রিভিউ শো কি বলা হয়েছিল, আমি বলেছিলাম এটা। যার জন্য থার্ড ইয়ারে আমি নাম দিইনি প্রিভিউ শোতে। কিভাবে কাজ চলছে, কিভাবে কাজ হবে, সেইটা বিদেশিরা যারা আমাদের এখানে আসবেন তারা দেখবেন, তারা বুঝবেন, তাদেরকে বোঝানো হবে। মানে ongoing একটা process টা। খালি জায়গাকে একটা কি করে আমরা ভর্তি করছি অনগোয়িং। কিন্তু কালের নিয়মে সেটা চলে গেল, এই সময়ের মধ্যে মণ্ডপটাকে শেষ করতে হবে। সবার সেই ক্ষমতাটা নাও থাকতে পারে, বৃষ্টি ঝড় জল অনেক ঝড়ঝাপটা এসছে, কিন্তু এরকম করতে হয়েছে পিউজোটাকে শেষ করতে হয়েছে। এবার আসি কার্নিভালে কথা। আমার চোখে প্রিভিউ শোটা এটাই, শুরু যেটা দিয়ে হয়েছিল শেষ সেটাই হয়নি। না, ইভেন আমাদের একজন সিনিয়র শিল্পী এটাও বলেছেন যে প্রিভিউ শো যে কোম্পানি অর্গানাইজ করছে তারা মূলধনটা নিয়ে চলে যাচ্ছে, অনেক টাকা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু যে যারা সেখানে পার্টিসিপেট করছে হাতে গোনা কয়েকটা, তাদেরকে একদম নগণ্য একটা অ্যামাউন্ট ধরিয়ে দিয়ে চলে যাচ্ছে। দেখো, আমাদের সেরকম অভিজ্ঞতা বলতে প্রিভিউ শো যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে, আমাদের প্রিভিউ শো যে কটা আমরা পুজো প্রিভিউ শো করেছি তারা আমরা বলতে পারি আমাদেরকে ওরা দুটো এলইডি দিত, দুটো এলইডি চলতো, অ্যাড কত পেতো কত উঠতো কি হতো ওরাই জানতো। আমাদেরকে ওরা 2 লাখ টাকা দিত। কিন্তু আমাদেরকে এর আগের দিন আমি বলে দিচ্ছি, আমি আমারটা বলছি, আমি জানি না আমাদের যা দিত আমি সেটা হুম। বলে দিই। যেটা দিত সেটা যেটা যারা করতো তাদের সাথে কথা বলেও তুমি জেনে নেবে। এবং পরে ওরা টিকিটের একটা দাম 1899 কি 2400 এরকম সিলভার কিছু করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু 50 টাকা ভাগ হতো একটা পুজো কমিটির, যতজন দর্শক আসছে। গেটে ওনাদেরই লোক বসতো, ওরাই পাঞ্চ করতো, ওরাই জানতো কটা টিকিট এলো, সে 1000 এলো না 10,000 এলো, সেটা ওদের কাছেই হিসেব থাকতো। সেই অনুযায়ী আমরা এক বছরই আমরা সেই এক বছরই টাকা পেয়েছি, 9,000 টাকা পেয়েছি। এবার হয়ে গেল। এবার এটা হিসেবে যদি তুমি প্রিভিউ শোকে দেখো, প্রিভিউ শোটা মানে হিসেব করে যদি তাদের বলো, তা আমি বলবো তাদের এই ব্যবসায়িক বুদ্ধি তাদের আমাদের মাথায় কেন আসেনি, তাদের মাথায় এসছে কেন? কেন হিসেব করে যদি দেখো, সে 22টা পুজো সে একই স্পন্সর সে দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ। সেই স্পন্সর আর আমাকে দেবে কেন? তাকেও যদি বলে দেয় যে আমি এই 22টা পুজো একবারে তোমাকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু তার কাছেই যাবে, আমার কাছে আসেনি। এখানে আমরা তার বুদ্ধির কাছে হেরে গেছি, প্রথম কথা। এটা এটা সেকেন্ড বছর আমি ধরেছিলাম, এবং ধরার পর আমি এটা ফোরামে, তখন আমি ইসি কমিটি মেম্বার ছিলাম, এই কথাটা কিন্তু বলেছি, এই কথাটা। যার জন্য ফোরাম এবারে ঠিক করেছিল ইসি প্রিভিউ শো করবে। ফোরাম নিজে না করলেও করার কথা, আর্ট লেন বলে একটা করার কথা। হ্যাঁ। হবে কি হবে না আমি জানি না, অতগুলো আমি শুনেছি। হুম। তো এটা কিন্তু ঘটনা, আমরা তার বুদ্ধির কাছে, ব্যবসায়িক বুদ্ধির কাছে হেরে গেছি, 1 নম্বর। এবার তুমি বলবে কার্নিভাল, কার্নিভালটা প্রথম বছর আমার কাছে ছিল আবেগ, তার পরের বছর থেকে আমি যাইনি। আমার পুজো গেছে, আমি যাইনি। কেন যাইনি তোমায় বলে দিচ্ছি। আমাকে একটা কার্নিভালে যেতে গেলে 6 থেকে 7 লাখ টাকা খরচা, তারপর পাড়ার মেয়ে বউ সবাই মিলিয়ে তাদেরকে গাড়ি করে নিয়ে যাওয়া, তারপর তাদেরকে কার্জন গেটের কাছে দাঁড় করিয়ে দেওয়া। তোমার নম্বর কত নম্বরে থাকবে তুমি জানো না, 60 65 63। তোমার নম্বরটা যখন আসবে, তুমি ওইটুকু জায়গা, যে জায়গাটুকু ভিআইপি জোন, মানে যেখানে তুমি পারফর্ম করতে পারবে, ওইটুকু জায়গা তোমাকে রীতিমতো দৌড় করানো হয়। মাত্র 2 মিনিট আমরা সময় পেতাম। সেই 2 মিনিটের মধ্যে বাচ্চারা আর মানে মহিলারা আর আমরা নিজেরাও হাঁপিয়ে উঠতাম। যার জন্য আমি একটি বাড়ি গেছি, যে বছর আমরা সেরা ট্যাবলো পেয়েছিলাম, তারপরে আমি আর কোনোদিন কার্নিভাল যাইনি। পাড়ার সবাই যেত, এখানে যখন ঠাকুর আসতো আমি এখান থেকে ভাসানে যেতাম, আমি যাইনি কার্নিভাল।
কেন যাইনি কারণটা বলে দিই। ওই যে 2 মিনিট পারফরমেন্সের জায়গাটুকু পেতাম, ওই জায়গাটা আমরা কুকুরের মতো হাঁপিয়ে যেতাম। মানে টাকাটা নষ্ট করে সাজিয়ে গুজিয়ে ওই 2 মিনিটটুকু আমরা খালি সময় পেতাম। মানে জাস্ট ওই মুখ থেকে, ফোর্ট উইলিয়ামের গেটের মুখ থেকে আর ভিভিআইপিরা পাস করা অব্দি যেটুকু সময় পেতাম আমরা পারফর্ম করার, ওইটুকুতে মানুষ পারফর্ম করবে কি আর দেখাবে কি আর লোক দেখবে আর কি। ওর থেকে বিরন স্ট্রিট দিয়ে আমার মনে হয় দশমীর দিন ঠাকুর গেলে লোকে বেশি ভিড় হতো, ছোটবেলা থেকে আমরা যেগুলো দেখেছি। আমি ছোট করছি না, এই নয় সরকার চলে গেছে বলে আমি এটাকে ছোট করছি, কিন্তু এটা কিন্তু বাস্তব ঘটনা। এটা পয়েন্ট একদম, মানে এটা একদম বাস্তব ঘটনা, আমি কাউকে ছোট করি না, আমি আজ সরকার চলে গেছে বলে আমি সরকারের নিন্দে করছি এটা না, কিন্তু প্রিভিউসের যেটা ঘটনা হয়েছিল ওইটুকু সময়ের মধ্যে 100টা ঠাকুর যাওয়া, সেই ঠাকুরগুলোর পারফরমেন্স মাত্র 2 মিনিট দেওয়া, বা সেই ঠাকুরগুলোকে দেখার জন্য ওইটুকু সময় পাওয়া, ওইটুকু সময় আমাদের কুকুরের মতো দৌড়তে হতো। আর বাকি সময়টুকু যখন আমরা দাঁড়াতাম মাঠের মধ্যে, একটা সেরকম টয়লেট বা সেরকম এর ব্যবস্থা নেই, সেখানে একটা হতো, সমস্যা হতো, মেয়েরাও যেতে চাইতো না কেউ। গাড়ির ব্যবস্থা করো, ট্যাবেলোকে সাজাও, ঠাকুরকে তোলো, আগের দিন ঠাকুর পাঠাও, বৃষ্টি নামলে তাকে চাপা দাও, দুনিয়ার হ্যাপা আমাদের পোয়াতো। আবার বললাম, কোনো ব্যবসায়ী বুদ্ধির কাছে আমরা হেরে গেছি, দোষ আমাদের। কেউ এটাকে নিয়ে ব্যবসা করেছে, আমরা সেটা ধরতে পেরেছি, কিন্তু আমরা বলিনি, আমরা ওটাই খুশি ছিলাম। তো সেটা তো তার দোষ না, দোষ আমাদের। আমি যদি চোখ বুজে ঘুমোই, চোখ খুলে ঘুমোই, আর আমি যদি বোকা হয়ে থাকতে, বোকা তো আমি হয়েছি, আবার তার দোষ কেন? আমি সেই জন্য পরিষ্কার বলছি, দোষটা না। আর এইটা তো আমরা সবাই জানতাম, যে টাকা ওঠে সেই টাকার এতে হিসেব কেউ তো করে দিই, যে একটা এলইডি, দুটো এলইডিতে কন্টিনিউ অ্যাড চলছে, 22টা পুজো তো সেই অ্যাডটা চলছে। তো একটা কোম্পানি যদি দেখে যে আমি 22টা পুজোয় 22টা ভেন্ডারকে দিয়ে আমাকে লাগাতে হবে, সেখানে আমার কোনো হেডেকই নেই, আমি একটা ক্রিয়েটিভ করে দিয়ে দিলাম, সে 22টা পুজোয় দেখিয়ে দিল, আমার এত মাথায় বেড়ে। এবার সে তাকে 80 লাখ দিল কি 1 কোটি দিল কি পেয়ে দিল, সেটা তো তার ক্যালি, আমার ক্যালি তো নয়। আমি তো আনতে পারিনি, সে এনেছে। কোথাও কোথাও আমি নাম বলবো না, কোথাও তার একটা সাক্ষাৎকার আমি দেখছিলাম, সে বলছিল যে আমার অ্যাডভার্টাইজমেন্ট টিম সারা মাসে তাদেরকে 1,47,000 টাকা মাইনে দিতে হয়। সারা বছর তারা সারা ভারতবর্ষ ধরে ঘোরে, এগুলো প্রেজেন্টেশন করে, সেটা তার ক্যালি। দোষ আমাদের, আমরা পারিনি। আমাদের বোঝা উচিত ছিল, যদি বোঝা উচিত ছিল তো করা উচিত হয়। এই হচ্ছে গল্প, সোজা কথা। স্পষ্ট কথা বললে স্পষ্ট কথা। এবার লোকে গালাগাল দেবে আমি জানি, কিন্তু আমি যেটা পেরেছি সেটা বলেছি।